ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায় স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আছি আমি রিফাত তাসনৌফা। রাজনীতির মাঠ আবারও উত্তপ্ত, রাস্তায় কর্মসূচি, পোস্টারে প্রতিশ্রুতি। এদিকে রপ্তানি আয় কমেছে বিনিয়োগও। ব্যবসায়ীরা বলছেন তারা অপেক্ষায় আছেন রাজনৈতিক স্থিতিশীলতার। যদিও বাংলাদেশ ব্যাংক বলছে অর্থনীতি নিয়ন্ত্রণেই আছে, কিন্তু বিনিয়োগকারীরা বলছে অনিশ্চয়তা দীর্ঘায়িত হলে বিনিয়োগ, রপ্তানি এবং কর্মসংস্থান নতুন করে চাপে পড়বে। এখন প্রশ্ন হলো, রাজনৈতিক অস্থিরতার এই ধাক্কা কি অর্থনীতি সামলাতে পারবে, নাকি এই ধাক্কা আবারও একটি নতুন করে সমস্যা তৈরি করতে পারে কিংবা টালমাটাল করে দিতে পারে বাজারের পরিস্থিতি। আর এসব নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয় আমরা নির্ধারণ করেছি টালিখাতার রাজনৈতিক অস্থিরতার ধাক্কা অর্থনীতি সামলাতে পারবে। দর্শক, আজকে আমাদের সাথে আলোচনা করার জন্য দুজন অতিথি যুক্ত আছেন। আজ আমরা পেয়েছি আমাদের সাথে ঢাকা চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক প্রেসিডেন্ট আশরাফ আহমেদ এবং পেয়েছি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ বিজ এর গবেষণা পরিচালক ডক্টর মাহফুজ কবিরকে। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি, জনাব মাহফুজ কবির এবং জনাব আশরাফ। আমি একটু শুরু করতে চাই জনাব মাহফুজ কবির আপনাকে দিয়েই। যে ভোটের টাইমলাইন নিয়ে একটু অনিশ্চয়তা রয়েছে, বলা হচ্ছে ফেব্রুয়ারির মধ্যে নির্বাচন হয়ে যাবে। ব্যবসায়ী মহল থেকে আমরা শুনেছি যে বিনিয়োগ অনেক কম, রপ্তানির আয় অনেকটা কমে গেছে, বিদেশি বিনিয়োগকারী যারা আছে তারা আগ্রহী হচ্ছে না একটি রাজনৈতিক পরিস্থিতির কারণে। আপনার কাছে একটু জানতে চাচ্ছি, রাজনৈতিক অস্থিরতার এই সময় ব্যবসা মহলের সবচেয়ে বেশি চাপটা আসলে কোথায়? হ্যাঁ, ব্যবসায়ীদের তো আসলে অনেকটাই চাপ রয়েছে এখন, মানে এই মুহূর্তে আসলে বিনিয়োগ অনেকটাই কম। কারণ হলো যে নতুন সরকারের আসলে বিনিয়োগ নীতিটা কেমন হয় সেটা নিয়ে তারা কিন্তু চিন্তা ভাবনা করছেন। আর অলরেডি আমাদের একটা কন্ট্রাকশনারি মনিটারি পলিসি আছে, যে সংকোচনমূলক মুদ্রানীতি, সেটা কিন্তু ব্যবসাকে অনেকটাই ক্ষতিগ্রস্ত করছে। আর অস্থিরতা রয়েছে শিল্পাঞ্চলে, যে আমরা দেখলাম যে অনেক দিন ধরেই কিন্তু অস্থিরতা ছিল এবং এখনো আছে, অনেকগুলো কারখানা বন্ধ আছে। তো এগুলো সবকিছুই দুশ্চিন্তার বিষয়, এবং একই সঙ্গে এক্সটার্নাল ডিমান্ডও কিছুটা কমে গেছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত পরপর 3 মাস ধরে কিন্তু আমাদের এক্সপোর্ট, সেই এক্সপোর্টটা কিন্তু নিম্নমুখী। তো সব মিলিয়ে নানা রকমের চাপ, এর মধ্যে শুরু হয়েছে কিন্তু নানা রকমের অস্থিরতা, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে অস্থিরতা। আর নির্বাচনের যদিও বলা হয়েছে যে এই ফেব্রুয়ারির যে প্রথমার্ধ সেখানে তার মধ্যেই হবে, কিন্তু তারপরেও এখন আগে কোনটা পরে কোনটা সেটা নিয়েও কিন্তু কথা হচ্ছে, যে গণভোটটা হবে কিনা আগে, সেটা নিয়ে কিন্তু এক ধরনের দ্বিধাদ্বন্দ্ব যেরকম আছে, বিপরীতমুখী চাপও আছে। তো সব মিলেই কিন্তু আসলে এখন অবস্থা এমন যে ব্যবসায়ীরা কিন্তু ঠিক মতো সিদ্ধান্ত নিতে পারছে না যে কি বিনিয়োগ করবেন, এবং তারা নিজেরা নিজেদের কারখানা চালু রাখার ক্ষেত্রেও অনেকটাই কিন্তু কষাস হচ্ছেন যে মোটামুটি ভাবে তারা বিনিয়োগ করবেন, যেটা একেবারে ব্রেক ইভেন লেভেলে থাকে আর কি, যে তারা যেন খরচটা তুলে নিতে পারেন এবং কারখানা যেন বন্ধ করে দিতে না হয়। এরকম হচ্ছে যে সাধারণ ক্ষেত্রে ব্যবসায়ীদের চিন্তা ভাবনা। তো এই আমরা অবস্থায় আমরা কিন্তু একটু আমরা একটু জনাব আশরাফের কাছ থেকে জানতে চাচ্ছি, এই যে একটি চাপের কথা বলা হচ্ছে, চাপটা আসলে কোথায় সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি প্রভাব বিস্তার করে? এখানে কি অর্ডার কমে যাওয়া, আমদানি ব্যয় বেড়ে যাওয়া, নাকি বাজারে ক্রেতা কমে যাওয়া? মূল্যস্ফীতিও কিন্তু এখন আমাদের একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। জি, ধন্যবাদ। আপনি যদি এটাকে একটু ভাগ করে বলি, আমি রাজনৈতিক অস্থিরতার যে সিগন্যালটা যখনই থাকে তখনই আপনার বৈদেশিক বাণিজ্য যেমন সাথে সাথে কমে যায়। কারণ একটা অর্ডার কমে যায়, কারণটা হচ্ছে যে যারা কিনছেন বাংলাদেশ থেকে তারা সবাই একটু শঙ্কিত থাকেন যে সময় মতো ডেলিভারি পাবো কি না। তো এই আশঙ্কায় যেমন একটা এটা চাপ পড়ে আপনার এক্সপোর্ট রেভিনিউতে। একই সাথে আপনি যখন দেখবেন যে দেশীয় বাজারে যখন যদি প্রোডাকশন না হয়, রাজনৈতিক অস্থিরতার কারণে যদি ডেলিভারি না করা যায়, তখন যেটা হবে যে বিক্রি কমে যাবে। তো এই এই আশঙ্কার ফলেও যেটা হয় যে যখন রাজনৈতিক অস্থিরতা সামনে আসতে পারে, তখন কিন্তু সবাই একটা প্রস্তুতিমূলক ব্যাপার হিসাবে কিন্তু যাতে ওভার ইনভেন্টরি বিল্ড আপ না হয় সেই রকমও ভাবে চিন্তা করেন, প্রোডাকশন কমিয়ে দেওয়ার ব্যাপারটা চিন্তা করেন। যেখানে ইনভেন্টরি থাকে সেটাও যখন বিক্রি না হয়, তখন যারা ট্রেডার আছেন কিংবা ডিস্ট্রিবিউশন চেইনে যারা আছেন তাদের পুঁজি আটকে যায়, এটাও একটা বড় প্রবলেম। এগুলো হচ্ছে একদম ফার্স্ট লেভেলের ইস্যু। কিন্তু রাইট নাও আমাদের জন্য কিন্তু আসলে বড় ধরনের আরো অনেকগুলো চ্যালেঞ্জ ক্রিয়েট করে ফেলেছি আমরা। দেখুন, মুদ্রানীতির ফলে এবং আমাদের যে রাজস্ব নীতি, এটার দুটোর কম্বাইন্ড এফেক্টে কিন্তু আমাদের গ্রোথ সিগনিফিকেন্টলি কমে আসছে। যেখানে আমরা আমাদের ইকোনমি 6-7% লেভেলে গ্রো করতো, সেখানে আমরা 3-4% লেভেলে নেমে এসেছি। আমরা কিন্তু পারসিস্টেন্ট হাই ইনফ্লেশন চলছে। আমাদের বিনিয়োগে একটা বড় ধরনের খরা দেখা দিয়েছে। তার প্রাইমারি কারণ হচ্ছে ফাইন্যান্সিয়াল সেক্টর থেকে। কারণ আপনি যখনই আপনি ইন্টারেস্ট রেট বাড়িয়ে এবং লিকুইডিটি কমিয়ে ব্যাংকিং সেক্টরকে কিছুটা স্কুইজ করার চেষ্টা করছেন ইনফ্লেশন কন্ট্রোল করার জন্য, সেটার ইমিডিয়েট এফেক্ট পড়ছে
যারা ব্যবসায়ীরা যারা ব্যাংক থেকে যারা লোন নিয়েছেন, হঠাৎ করে ব্যাংক বলছে যে আমার লোনের পরিমাণ কমিয়ে দাও, এবং নেট নেট তাই হচ্ছে। আপনি যদি দেখেন আমাদের প্রাইভেট সেক্টর ক্রেডিট গ্রোথ ইজ, যেখানে 10 থেকে 15% লেভেলে থাকাটা আমরা গত 3-4 দশক ধরে দেখছি, সেখানে এটা 5-6-7% লেভেলে নেমে এসছে। তো এই যে এটার একটা বড় ধরনের ইম্প্যাক্ট হচ্ছে, শুধু যে নতুন বিনিয়োগ কমিয়ে দিচ্ছে তা না, আমাদের যে এক্সিস্টিং বিনিয়োগগুলো আছে সেখানেও আমাদেরকে ডিলেভারেজ করতে হচ্ছে, মানে আমাদের টোটাল লোনের পরিমাণ কমিয়ে দিতে হচ্ছে। এর ফলে যেটা হচ্ছে আপনার প্রোডাকশনও কমে আসছে। সো ইম্প্যাক্টটা শুধুমাত্র যে আপনি এক্সপোর্টের ক্ষেত্রে দেখবেন তা না, আপনি ডোমেস্টিক ডিমান্ড এবং ডোমেস্টিক প্রোডাকশনের ক্ষেত্রেও একটা বড় ইম্প্যাক্ট করছে। আর এটার সাথে সাথে যেটা হচ্ছে, আমরা যেমন দেখলাম যে সেন্ট্রাল ব্যাংক যেমন শেয়ার ক্যান্সেল করে দিলেন প্রায় পুঁজিবাজার থেকে, আমরা দেখলাম যে হঠাৎ করে প্রায় একটা বড় চাঙ্ক, প্রায় অনেকগুলো 5টা ব্যাংকের যে শেয়ার হোল্ডার ছিলেন সেই শেয়ার ক্যাপিটালটা হঠাৎ করে ডাই হয়ে গেল, জিরো আউট হয়ে গেল। ফলে এখন দেখা যাচ্ছে যে মার্কেটে একটা বড় ধরনের ইম্প্যাক্ট করছে এটা। সো এগুলো সবকিছু মিলিয়ে আমরা মনে করি যে অর্থনীতি একটা বড় ধরনের চ্যালেঞ্জের মধ্যে আছে এই মুহূর্তে, এবং একটা স্থিতিশীল রাজনৈতিক সরকার ছাড়া, যেটা আসলে বড় ধরনের জনসমর্থন আছে, এই ধরনের কঠিন অর্থনৈতিক পরিস্থিতি সামাল দেওয়াটা খুবই খুবই কঠিন একটা কাজ। জি, সেক্ষেত্রে আমি একটু জনাব মাহফুজ কবির আপনার কাছে একটু যেতে চাই। এখানে লোনের বিষয়টি এসেছে এবং ব্যবসায়ীরা বলছেন যে অর্থনীতি এখন বেশ চ্যালেঞ্জের মধ্যে আছে, আপনি শুনছিলেন। আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই ধরনের অস্থিরতার মধ্যে মানুষের ক্রয় ক্ষমতা তো কমে যায়, সেই সাথে সাথে আসলে কর্মসংস্থানের উপরে কতটুকু প্রভাব বিস্তার করতে পারে আপনি একটু জানাবেন। না, কর্মসংস্থান নিয়ে আসলে ইতিমধ্যে নানা রকমের আশঙ্কা তৈরি হয়েছে। তার কারণ একদিকে হচ্ছে আমাদের সংকোচনমূলক মুদ্রানীতি, অন্যদিকে যে ব্যবসায়ীরা যে বিনিয়োগ কম করছেন, দেশি বিদেশি বিনিয়োগটা কম, এবং এর পাশাপাশি খুবই কম প্রবৃদ্ধি, এবং এই কারণে কম কর্মসংস্থান। আর এটার ফলে কিন্তু বিশ্বব্যাংক যেটা আশঙ্কা করেছিল, যে এই বছরে আসলে 30 লাখ নতুন মানুষ আসলে দারিদ্র্যসীমার নিচে চলে যাবেন, সেগুলো কিন্তু আমরা এখন প্রত্যক্ষভাবে দেখতে পাচ্ছি। তো এটা একটা বড় চিন্তার বিষয়, যদি নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ না হয়, এবং বাংলাদেশ ব্যাংক যদি তার হাতের মুঠিটা শক্ত করে রেখে দেয় যে না, তারা আসলে এই সংকোচন মুদ্রানীতিটাই বাস্তবায়িত করবে এবং ঋণের সুদের হার অনেক বেশি থাকবে, তাহলে সেই ক্ষেত্রে কিন্তু এখন যেটা আমরা দেখতে পাচ্ছি গ্রামে গঞ্জে এসএমই গুলো কিন্তু এখন আর এই ব্যাংক থেকে ঋণ নিতে উৎসাহী নয় একেবারে। যার ফলে আসলে একদিকে আমানত বাড়ছে ব্যাংকে উচ্চ সুদের হারে, অন্যদিকে কিন্তু এইগুলো একটা দায়, এবং এটা তারা যদি বিনিয়োগ করতে না পারে এই যে যারা সাধারণ বিনিয়োগকারী তাদের মধ্যে, তাহলে সেই ক্ষেত্রে ব্যাংকগুলোর জন্য একটা চাপ। তাহলে কর্মসংস্থানও কমে যাচ্ছে, অন্যদিকে দারিদ্র্য বাড়ছে, বেকারত্ব বাড়ছে, এবং প্রবৃদ্ধি কম, এবং সব মিলিয়ে অর্থনীতি একটা মানে অনাবশ্যক চাপের মধ্যে ঢুকে গেছে। এটাই কিন্তু একটা বড় চিন্তার বিষয়। রাজনৈতিক চাপ তো আছেই, মানুষ তো এখন এই আতঙ্কের একটা পর্যায়ে চলে গেছে, যে যেহেতু আগুন দেওয়া হচ্ছে বাসগুলোতে, ককটেল ফোটানো হচ্ছে। আপনি যেহেতু এসএমই খাতের অর্থাৎ ছোট ক্ষুদ্র এবং মাঝারি শিল্পের যারা আছেন উদ্যোক্তা তাদের কথা বললেন, আমি একটু জনাব আশরাফ আপনার কাছ থেকে একটু জানতে চাচ্ছি যে এই মুহূর্তে এই অনিশ্চয়তার মধ্যে আসলে ক্ষুদ্র এবং মাঝারি ব্যবসায়ী যারা আছেন তারা কেমন আছেন? ক্ষুদ্র মাঝারি ব্যবসাগুলো আসলে বাংলাদেশের সবচেয়ে বড় চাপের মুখোমুখি হয়। একটা ভালো জিনিস হচ্ছে যে ক্ষুদ্র মাঝারি খাতে যেহেতু ব্যাংকিং সেক্টরের কন্ট্রিবিউশন কম কিংবা শেয়ার কম, সেই কারণে কিন্তু দেখা যায় যে ব্যাংকিং সেক্টরের প্রবলেম এসএমই কে রিলেটিভলি কম ইম্প্যাক্ট করে। কিন্তু আপনি যদি ওভারঅল এসএমই সিনারিও দেখেন, ওখানে আমি মনে করি মূল্যস্ফীতি এবং আমাদের যে ডিমান্ড রিডাকশন যেটা হচ্ছে সেটা আরো বড় ধরনের চাপ ফেলছে। একটু যদি ব্যাখ্যা করার চেষ্টা করি, দেখুন একটা এসএমইর ক্ষেত্রে কিন্তু সবচেয়ে বড় সমস্যা হচ্ছে অ্যাক্সেস টু ফাইন্যান্স, একটা প্রবলেম, কিন্তু তার থেকেও বড় প্রবলেম হচ্ছে অ্যাক্সেস টু এনার্জি, অ্যাক্সেস টু মার্কেটস। এই জিনিসগুলো যখন হ্যাম্পার্ড হয় তখন কিন্তু এসএমইর পক্ষে আসলে সামাল দেওয়াটা ডিফিকাল্ট হয়ে যায়। কারণ মনে রাখতে হবে যে এসএমইর কিন্তু ক্যাপিটাল ক্যাপাসিটি, যতখানি পুঁজি দরকার সেই পুঁজির পরিমাণটা কিন্তু সবচেয়ে কম থাকে। আপনি দেখবেন যে বড় কোম্পানিগুলোর ক্ষেত্রে যত বড় কোম্পানি হবে তত কম পুঁজিতে আসলে ব্যবসা রান করতে পারবে রিলেটিভলি। কিন্তু এসএমইর ক্ষেত্রে যেহেতু ব্যাংকিং ফাইন্যান্সেরও একটা আছে, সমস্যা আছে, সেক্ষেত্রে নিজের পুঁজির উপর নির্ভর করা ছাড়া তাদের আসলে খুব বেশি কিছু করার থাকে না। সো যেই কারণে তারা কিন্তু অন্য যে ইস্যুগুলো ম্যাক্রো ইকোনমিক ফ্যাক্টরগুলো, কনজাম্পশন বলি, ডিমান্ড বলি, এই জিনিসগুলোর জন্য তারা অনেক বেশি ভালনারেবল। এখানে মাহফুজ ভাইয়ের কথার পিছনে আমি একটা ছোট্ট একটা জিনিস অ্যাড করি। দেখুন আমাদের শ্রমশক্তি বা লেবার ফোর্স টোটাল 3-4% লেভেলে গ্রো করে প্রত্যেক বছর। ফলে যেটা হচ্ছে, আপনি যদি ইকোনমি যদি 6-7% গ্রোথ না হয় তাহলে আপনার আনএমপ্লয়মেন্ট বাড়তে বাধ্য। এই মুহূর্তে বাংলাদেশের আনএমপ্লয়মেন্ট স্ট্যাটিস্টিক্স আমি কেন কেউই জানে না, কারণ বাংলাদেশের এই যে ভাস্ট ইকোনমির
আমরা যে 1,18,00,000 ইকোনমিক এন্টারপ্রাইজ বলি, তার মেজরিটি হচ্ছে ট্রানজিয়েন্ট কিংবা এবং ইনফর্মাল। ফলে এখানে আসলে আনএমপ্লয়মেন্ট কতখানি ক্রিয়েট হচ্ছে এই অ্যাকুরেট স্ট্যাটিস্টিক্স কারো কাছে নেই। এবং এটার মানে যে আমরা যে স্ট্যাগফ্লেশনের আশঙ্কার কথা বলি, যে লো গ্রোথ, পারসিস্টেন্ট হাই ইনফ্লেশন এবং রাইজিং আনএমপ্লয়মেন্ট, এটা যে প্রমাণ করতে গেলে আপনাকে যে বলতে হবে যে আনএমপ্লয়মেন্ট বাড়ছে, এটা কিন্তু আপনি কোনো তথ্য উপাত্ত দিতে পারবেন না ঠিক যেটা একসেপ্টেবল। তো এই যে এসএমই খাতেও কিন্তু আমরা এই জিনিসটা খুব বড় আকারে দেখবো। এবং আনফরচুনেটলি যেটা হচ্ছে যে এই স্ট্যাটিস্টিক্স গুলো জনাব আশরাফ, এই বিষয়টি নিয়ে আমরা আবারও আসবো এবং ডক্টর মাহফুজ কবির আমরা আলোচনা করব এই বিষয়টি নিয়ে, কিন্তু তার আগে একটু বলে রাখি যে জামাতের আমির কথা বলছেন, আমরা একটু শুনে আসবো আসলে তিনি কি বলছেন। দর্শক, একটি বিরতি নিচ্ছি। ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায়, সঙ্গে থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি ব্যবসা বাণিজ্যের বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতায়। আমাদের আলোচনার বিষয় রাজনৈতিক অস্থিরতা থাকা অর্থনীতি সামলাতে পারবে কি পারবে না সেই বিষয়টি আমরা জানবো। আমাদের সঙ্গে দুজন অতিথি যুক্ত আছেন। এ পর্যায়ে আমি একটু জনাব আশরাফ আপনার কাছে চলে যেতে চাচ্ছি। এই মুহূর্তে সরকারের কাছে ব্যবসায়ীরা আসলে কি চাইছেন? আপনারা কি নিরাপত্তা চাইছেন নাকি নীতিগত একটি নিশ্চয়তা চাইছেন? দেখুন, নিরাপত্তা না থাকলে নীতিগত সহায়তা থাকুক যতই ট্যাক্স কমান, যতই সহজ করুন, কিছুই হবে না। কারণ নিরাপত্তা হচ্ছে এবং মানে প্রপার্টি রাইটসের নিরাপত্তা একটা পূর্ব শর্ত। কারণ আমরা যদি মনে করি যে আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কোনোটাই নিরাপদ না এবং আমাদের সহকর্মীরাও সেখানে কাজ করতে গেলে নিরাপদ না, তখন আসলে অপারেশন বন্ধ করা ছাড়া অন্য কোনো অপশন আমাদের হাতে খোলা থাকে না। এই সিনারিওতে নিরাপত্তা না থাকলে আসলে কোনোটাই কাজ করবে না। কিন্তু আমাকে যদি বলেন যে এই মুহূর্তে যদি শুধু নিরাপত্তা ব্যবস্থা ঠিক থাকে তাহলে কি কাজ হবে? হবে না। কারণটা হচ্ছে একটু আগে যেটা বলছিলাম যে দেখুন, আমাদের অর্থনীতি একটা বড় ধরনের কিছু পলিসি ইস্যুর মুখে আছে, যেগুলো যদি আমরা খুব কুইকলি রিজলভ করতে না পারি, আমরা একটা বড় ধরনের অর্থনৈতিক সংকটের মধ্যে পড়বো। এবং সেটা যদি আমরা সামাল দিতে না পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের 5 থেকে 10 বছর লাগবে এই ট্র্যাপ থেকে বেরিয়ে আসতে। এবং এটা এফেক্টিভ কাউন্টার মেজার করার জন্য যদি সকল মানে সরকার যদি সক্ষম না হয়, তাহলে সেটা কাজ করবে না। এই কারণে আমি বারবার বলছি যে দেখুন, আমাদের ব্যবসায়ীদের জন্য স্টেবল সরকার ছাড়া, স্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ছাড়া আসলে গ্রোথ ডেলিভার করাটা সম্ভব হবে না। আমি একটু জনাব মাহফুজ কবির আপনার কাছে জানতে চাই, বিগত সময়ে বিভিন্ন সময় আমরা দেখেছি রাজনৈতিক অস্থিরতা কিন্তু ছিল, একেবারে যে ছিল না তা কিন্তু নয়। আগের রাজনৈতিক যে অস্থিরতাগুলো ছিল সেগুলো ব্যবসায়ীদের উপরে একটি নেতিবাচক প্রভাব ফেলেছে। যেমনটা জনাব আশরাফ বলছিলেন, আসলে যদি নিরাপত্তাই না থাকে সেক্ষেত্রে তাদের নীতিগত যে সহায়তা সেটি দিয়ে আসলে কোনো তেমন একটা লাভ হবে না। ব্যবসা খাত কি সেখান থেকে ঘুরে দাঁড়িয়েছে? আপনি কি মনে করেন যে বিভিন্ন রাজনৈতিক অস্থিরতাগুলো থেকে ব্যবসা যে বা অর্থনীতি, বাংলাদেশের যে অর্থনীতি সেটি ঘুরে দাঁড়াতে পেরেছে? এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন। হ্যাঁ, আগেও অস্থিরতা ছিল, আগেও হত্যা ছিল, সহিংসতা ছিল, কিন্তু এখনকার যে পরিস্থিতি সেটা কিন্তু ভিন্ন। মানে এই অর্থে যে আসলে গত 1 বছরের উপরে কিন্তু এখন যে ব্যবসায়ীরা সরকারের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে কোনো যোগাযোগ করতে পারছেন না এবং বৈঠক করতে পারছেন না, তাদের মনের কথাটা খুলে বলতে পারছেন না। আগে কিন্তু এই সমস্যাটা ছিল না। আগে কিন্তু চাইলেই ব্যবসায়ীরা, বিশেষ করে ব্যবসায়ী নিয়ে তারা কিন্তু তাদের সমস্যার কথা সরকারের সর্বোচ্চ পর্যায়ে বলতে পারতেন, তখন কিন্তু খুব কুইকলি ডিসিশন দেওয়া সম্ভব হতো। তো এখন এই যে একদিকে সংকোচনমূলক মুদ্রানীতি, উচ্চ সুদের হার, অন্যদিকে হচ্ছে নিরাপত্তার সমস্যা, আবার তাদের যারা ব্যবসায়ী তাদের সমস্যার কথা বলতে না পারা, তো সব মিলিয়ে কিন্তু চারদিক থেকে আসলে চাপের মধ্যে আছে ব্যবসায়ীরা। মানে আসলে কোনো ওয়ে আউট দেখা যাচ্ছে না। এইটাই সবচেয়ে বড় আসলে প্রতিবন্ধকতা আমাদের এই মুহূর্তে ব্যবসা বাণিজ্যের। তো এর মধ্যেই যদি আবার রাজনৈতিক অনিশ্চয়তা বা অস্থিরতা আরো বাড়ে, তাহলে সেক্ষেত্রে কিন্তু পরিস্থিতি আরো খারাপ হয়ে যাবে। তো এটাই একটা বড় চিন্তার বিষয়। আমি মনে করি যে এই জায়গা থেকে এখন এই মুহূর্তে অন্তর্বর্তী সরকারের যে হাতে যতটুকু সময় রয়েছে বলে আমরা মনে করছি, যে যদি ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন হয়, তো এখন নির্বাচন নিয়েই চিন্তা ভাবনা চলছে। আপনি কি মনে করেন যে ইলেকশন হলে এগুলো স্থিতিশীল হয়ে যাবে সবকিছু? না, আমি মনে করি যে একটা বড় রকমের যে দাবি যেটি রয়েছে আর কি, যে ব্যবসায়ীদের দিক থেকে যে বিনিয়োগের জন্য একটা ইতিবাচক পরিবেশ তৈরি হোক, এবং একই সঙ্গে যে ব্যবসায়ীদের যে যোগাযোগ সরকারের সর্বোচ্চ পর্যায়ের সঙ্গে, এই দুটো কিন্তু কাজ হবে। তারপরে আস্তে আস্তে অন্য সমস্যার কিন্তু সমাধান করা যাবে। সুতরাং নির্বাচনের পরে একটা
কন্ডিউসিভ এনভায়রনমেন্ট তৈরি হওয়ার যথেষ্ট সুযোগ রয়েছে, এবং সারা পৃথিবীতে দেখা যায় যে নির্বাচনের পরে কিন্তু ব্যবসায়ীরা আবার নতুন করে তারা কিন্তু তাদের কার্যক্রমগুলো শুরু করেন। তো আমি মনে করি যে বাংলাদেশেও সেরকম কোনো ব্যত্যয় হবে না, ব্যবসায়ীরা কিন্তু বারবার সেটাই বলছেন, এবং আমরাও যারা অর্থনীতি নিয়ে কাজ করি তারাও কিন্তু মনে করি যে না, আসলে নির্বাচনের পরে পরিস্থিতির উন্নতি হবে। জি, আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি, এবং আমরাও মনে করছি যে বিদেশি বিনিয়োগকারীরা যারা এখন ওয়েট অ্যান্ড সি অবস্থায় আছে তারাও আসলে আস্থা ফিরে পাবে, এবং সেই সাথে দেশি ব্যবসায়ীরাও। আপনাদের দুজনকেই ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ধন্যবাদ। দর্শক, শেষ করছি ব্যবসা বাণিজ্য বিশ্লেষণ নিয়ে ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন ইসলামিক ব্যাংক টালিখাতা। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে